একটা বাবলা গাছের ঝোপ পেরিয়ে গাড়িটা বাঁক নিয়ে কিছু দূর এগোতেই মূর্তিটা চোখে পড়ল। কালো পাথরের মূর্তি। দুজন বলিষ্ঠ চেহারার যুবক তীর ধনুক উঁচিয়ে দাঁড়িয়ে আছে। সিধু কানুর মূর্তি। কর্মকর্তারা এরকমই বলেছিলেন। তার মানে সঠিক রাস্তাতেই এসেছি। এখান থেকে বাঁদিকের রাস্তা ধরে এগোতে হবে, আরো বেশ খানিকটা। আমাদের গন্তব্য একটি অঙ্গনওয়াড়ি সেন্টার। উদ্দেশ্য গ্রামের মানুষকে বিভিন্ন সরকারি প্রকল্প সম্বন্ধে অবহিত করা। গাড়িতে ড্রাইভার ছাড়া আমরা তিনজন অফিসার আছি। ড্রাইভার স্থানীয় লোক বটে, কিন্তু এই অঞ্চলের রাস্তাঘাট তারও বিশেষ পরিচিত নয়। ঝাড়খণ্ড সংলগ্ন গ্রাম, নাম ধুলিপাহাড়ি। সকাল সকাল লাঞ্চ সেরে অফিস থেকে বেরিয়েছি, প্রায় 2 ঘন্টা হতে চলল। লোকালয় ছাড়ার মিনিট 10 পর থেকেই রাস্তা বলে আর কিছু নেই। খানাখন্দগুলো রাস্তাটাকে যেভাবে দখল করেছে, তাতে এই পুরনো মাহিন্দ্রা মার্শাল ছাড়া চলা প্রায় অসম্ভব। এখানকার গ্রামগুলো থেকে লোকজন যাতায়াত করে কিভাবে কে জানে। যতদূর চোখ যায় জনমানবহীন রুক্ষ প্রান্তর। কোথাও কোথাও ধান বোনা শুরু হয়েছে। জুন মাস এখন। বেশিরভাগ জমি লালচে অনুর্বর মাটির। চাষবাস বিশেষ হয় না। অনেক জায়গায় পাথর ভাঙার কাজ চলছে। এটাই মূল জীবিকা এই অঞ্চলের মানুষের। সারা রাস্তাতেই উল্টো দিক থেকে অনবরত পাথর বোঝাই লরি আসছে ঝাড়খণ্ডের দিক থেকে। আর যে জিনিসটা সারাক্ষণ সঙ্গ দিয়ে চলেছে, সেটা হলো লাল সাদা ডোরাকাটা অতিকায় দুটো চিমনি। এনটিপিসির চিমনি, ন্যাশনাল থার্মাল পাওয়ার কর্পোরেশন। দুটোর উচ্চতায় তারতম্য আছে কিছুটা, হয়তো অনেকটাই। এত দূর থেকে বোঝা যায় না। দূরত্ব ঠিক কতটা সেটাও বোঝা যায় না। মনে হয় যেন মাঠের মধ্যে দিয়ে নাক বরাবর হেঁটে গেলেই পৌঁছে যাওয়া যাবে। ওই দুটো চিমনিকে কেন্দ্র করেই রাস্তাটা এঁকে বেঁকে চলেছে। গোটা অঞ্চলটাই তো গড়ে উঠেছে এনটিপিসিকে কেন্দ্র করেই। ড্রাইভার বলল, বছর দুয়েক আগে ওই চিমনির ভিতরে কিছু সারাইয়ের কাজে উঠে একটা লোক মারা গেছে। প্রিকশন নেওয়া ছিল না কিছু? ভাড়া টাড়া বেঁধেই তো ওঠে। আমি জিজ্ঞেস করি। নিয়তি ম্যাডাম, সবই ছিল, কিন্তু মরণ কপালে থাকলে ঠেকাবে কে বলেন? কিছুটা পড়ার পর একটা লোহার খাঁচায় লেগে পায়ের এই যে এইখানটা, এই জাংটা দুটুকরো হয়ে গেছিল। তারপর আরো নিচে পড়তে পড়তে পুরো বডিটা ম্যাডাম এদিক ওদিক ধাক্কা খেয়ে খেয়ে টুকরো টুকরো হয়ে নিচে এসে পড়লো। বালির বস্তায় টুকরোগুলো ভরে মাটি দেওয়া হয়েছে। বউ বেটি আছে ম্যাডাম লোকটার। ওরা এখন কি করবে বলেন তো? আমার পাশে বসা রতনদা বললেন, বউটা কোনো কাজ টাজ পায়নি তারপরে? এনটিপিসি থেকে কিছু ব্যবস্থা করেনি? ড্রাইভার বলল, তা তো বলতে পারলাম না স্যার। টাকা পয়সা কিছু দিয়েছিল হয়তো। এছাড়া আর কি করবে বলেন? বাজ পড়ে ঝলসে যাওয়া তাল গাছের মতো দুটো চিমনি। তার ভিতরে একটা মানুষ আছড়ে পড়ে মরে গেল। আচ্ছা, যখন ও বুঝলো পড়ে যাচ্ছে, তখন ওর মনে কি কি কথা এসেছিল? ও কি মৃত্যুকে দেখতে পেয়েছিল? জংঘা ভেঙে দুটুকরো হয়ে গেল যখন, হয়তো তখনও ওর বাঁচার আশা ছিল। ওর জীবনের সুন্দরতম দৃশ্যটা কি তখন ওর মনে পড়েছিল? কি ছিল ওর জীবনের সুন্দরতম দৃশ্য? ছোটবেলায় আমি যে বাড়িতে থাকতাম, সেটা আমাদের পৈতৃক পুরনো বাড়ি। আমাদের বাগানে একটা লাল পেয়ারার গাছ ছিল। শেষের দিকে গাছটা বুড়ো হয়ে গেল যখন, পাতাটা তার বিশেষ ছিল না। আমার খাটের পাশে জানলার ঠিক বাইরে ছিল গাছটা। জানলা দিয়ে হাত বাড়ালে ছোঁয়া যেত। আমার তখন বছর ছয়েক বয়স হবে। প্রথম একা একা শুতে শিখছি। সেদিন ছিল পূর্ণিমার পর দ্বিতীয়া কি তৃতীয়া। চাঁদের আলোয় চারিদিক রূপলি হয়েছিল। আর আমি দেখছিলাম পেয়ারা গাছের শুকনো ডালে এক ঝাঁক চড়াই আর দু একটা পায়রার সিলুয়েট ডানায় মুখ গুঁজে ঘুমোচ্ছে। আহামরি কিছুই নয়, তবু ওটাই হয়তো আমার জীবনের সুন্দরতম দৃশ্য। তবে এ সবই তো আমার শহুরে সুখের বিলাসিতা। ওই মানুষটার জীবনে কি আর এত রোম্যান্টিসিজমের জায়গা ছিল? মরার আগে সুন্দরের ধ্যান করার বিলাসিতা ছিল? এলোমেলো চিন্তার মধ্যেই গ্রামের ভিতরে পৌঁছে গেছিলাম। এখানে সব বাড়িরই মাটির দেওয়াল, তাতে নানা ধরনের কলকা করা, ফুল পাখি আলপনা, আর অবশ্যই একটি ক্রস, অর্থাৎ খ্রিস্টান গ্রাম। ওঁরাও, বেহেরা, মার্ডি। ফোর্সফুল কনভার্সন? আমার জানা নেই। তবে এখানে সধবা মহিলাদের হাতে শাঁখাপলা, মাথায় সিঁদুর। এরা ক্রিসমাস, দুর্গাপূজা একই রকম উৎসাহের সাথে পালন করে। এখানকার পুরুষরা বেশিরভাগ পাথরের কন্ট্রাক্টরের কর্মচারী, আর মহিলারা বিড়ি বাঁধা, হাঁস, মুরগি, ছাগল, শুয়োর পালন করা এইসব করে। অঙ্গনওয়াড়ি সেন্টারের সামনে এসে নামতেই 3-4 জন মাতব্বর গোছের লোক আসুন আসুন হে হে করে এগিয়ে এলেন। বুঝলাম এরাই হচ্ছেন আজকের অনুষ্ঠানের উদ্যোক্তা।
এদের কাজ প্রধানত স্থানীয় স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের পরিচালনা করা। সেন্টারটি মাঝারি সাইজের, মেঝেতে শতরঞ্জি পাতা, জনা চল্লিশে বিভিন্ন বয়সী মহিলা বসে আছেন, সাথে 15-20টা বাচ্চা। কাঁদছে, দৌড়চ্ছে, ঘুমোচ্ছে, চেঁচাচ্ছে, হৈ হৈ কাণ্ড। আমাদের বসার জন্য চেয়ার টেবিল রাখা ছিল, কিন্তু আমি যে ঠিক কি করব বুঝেই উঠতে পারলাম না। এরকম জটলা পাকানো পরিস্থিতি আগে দেখিনি। নির্মলদা আমাদের মধ্যে সিনিয়র, কাজেই তিনিই যা বকবক করার করবেন। আর চোখে দেখলাম রতনদা মোবাইল বের করে ক্যান্ডি ক্রাশ খেলতে শুরু করেছে। আমিও ফোনটা বের করে কোথাও একটা বেড়াতে যাওয়ার জায়গা খুঁজতে শুরু করলাম। একটানা বাচ্চাগুলোর চিৎকার আর ঘ্যানঘ্যানানি, আর ওদিকে নির্মলদার ছদ্ম উৎসাহের সুরে গলা চড়িয়ে কি যে বলে যাচ্ছে। মাঝে মাঝে চোখ তুলে উল্টো দিকের দরজা দিয়ে বাইরে তাকাচ্ছি। দরজার বাইরে অল্প দূরে একটা মাঠ। দেখছি একটা মেয়ে সাইকেল নিয়ে মাঠের পাশ দিয়ে চলে গেল। দেখছি দুটো ছেলে, একজন নীল আর একজন লাল সাদা ডোরাকাটা গেঞ্জি পরা, ফুটবল নিয়ে মাঠে নামলো। একে একে আরো কজন এলো, সাইকেল নিয়ে, হেঁটে, সবুজ বেগুনি কমলা জামা পরে মাঠ জুড়ে ছুটে বেড়াচ্ছে। দরজার ফ্রেমটার মধ্যে কখনো নীল গেঞ্জি, কখনো লাল কমলা জামা। তাকিয়ে থাকতে থাকতে মনে হলো সামনের সারিতে বসা একটি মেয়ে অনেকক্ষণ ধরে আমার দিকে দেখছে। চোখে চোখ পড়তেই সে কিছু প্রশ্ন করার ভঙ্গিতে উঠে আসতে যাচ্ছিল, আবার কি মনে করে বসে পড়ল, হয়তো নির্মলদার বক্তৃতা এখনো চলছে বলেই। মেয়েটার বয়স কত হবে? বছর 25-এর বেশি বলে মনে হয় না। বেগুনি রঙের সুতির শাড়ি পরা, কোমর অবধি চুল আলগা করে ক্লিপ দিয়ে আটকানো, কানের পাশ দিয়ে কয়েক গোছা আলগা চুল গালের ওপর এসে পড়েছে। দেখে মনে হয় কোনো সময় শৌখিনভাবে কাটা হয়েছিল, অবহেলায় এলোমেলো হয়ে গেছে। মেয়েটার চোখের দৃষ্টিতে অসহায়তার ছাপ, কিংবা হয়তো আমার চোখের ভুল। কিছুক্ষণ তাকিয়ে আবার ফোনের স্ক্রিনে বিশ্বভ্রমণে মন দিলাম। দরজার ফ্রেমটা জুড়ে এখন বৃষ্টি নেমেছে, টুকরো মেঘের বৃষ্টি। থেমে গেল একটু পরেই। নির্মলদার ভাষণও থেমেছে, এবার প্রশ্নোত্তর পর্ব। সাধারণত এদের প্রশ্ন করার বিশেষ কিছু থাকে না, বোঝেই বা কতটুকু। তাও একটা দুটো প্রশ্ন এলো। স্যার, ছাগল পালবো, কিছু টাকা জোগাড় করেছি, আর 7,000 হলে হয়ে যাবে, পাবো? এইসব। বেগুনি শাড়ি পরা মেয়েটি এখনো আমারই দিকে তাকিয়ে আছে। হাত নেড়ে কাছে ডাকলাম, কাছে এসো, কি বলবে বলো। দিদিভাই, বিটির বিয়ার জন্য লোন নিব, 20,000 টাকা পাওয়া যাবে? আমি চমকে উঠলাম। কত বয়স তোমার মেয়ের যে বিয়ে দিয়ে দেবে? মেয়েটি ঘাবড়ে গিয়ে বলল, না মানে আমার নিজেরই কি না। হ্যাঁ, তোমার নিজের মেয়ের কথাই তো বলছি। মেয়েটি কুণ্ঠায় আরো জড়সড় হয়ে গিয়ে বলল, না ম্যাডাম, আমারই বিয়া কি না, মায়ে তো টাকা পয়সা জোগাড় করতে পারছে না, তাই বিয়ার জন্য লোন লিব। বাপ তো কবছর হইল নাই কি না। বাইরে মেঘ ভেঙে শেষ বেলার রোদ ঘরে ঢুকেছে, কোণে দেখা আলো। মনে হলো এই বেগুনি শাড়ি পরা মেয়েটাকে এই আলোয় এনে একবার দেখি, ক টাকা হলে এর বিয়ে দেওয়া যায়। মাকে নিয়ে ব্যাংকে এসে দেখা করো, এই বলে বেরিয়ে চলে এলাম। আবার সেই একই পথে ফেরা। সন্ধে হয়ে এসেছে। খানাখন্দ ভরা ঘুটঘুটে অন্ধকার রাস্তা, গাড়ির হেডলাইটটুকুই সম্বল। পাথর বোঝাই লরিগুলো এখন আর নেই, এটাই রক্ষে। এনটিপিসির প্লান্টে আলো জ্বলে উঠেছে। বিশাল চিমনি দুটোর পেটের কাছে এক সারি আলো পিটপিট করে জ্বলছে নিভছে। হঠাৎ মনে পড়ল, বেগুনি শাড়ি পরা মেয়েটার বাপ কিসে মরল সেটা আর জেনে আসা হলো না।